প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছি আমি নাসিমুল হাসান। দর্শক, আমাদের আজকের গ্যালারির পুরোটা বিষয় থাকছে ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়া সদস্য তাবিদ আওয়াল আছেন আমাদের স্টুডিওতে। আছেন সম্মিলিত পরিষদের সমন্বয়ক রুহুল আমিন মোহাম্মদ তরফদার। আপনাদের দুজনকে স্বাগত আমাদের গ্যালারি স্টুডিওতে। প্রথমে আপনার কাছে আসছি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি জয়ী হয়েছেন পরপর দুবার এবং বেশ ভালো ভোটে, অথচ এবারের নির্বাচন নিয়ে নানা ধরনের গুঞ্জন, নানা প্রোপাগান্ডা, নানা মেকানিজম, এত কিছু চাপের ভিতর থেকেও আপনি বেরিয়ে গেলেন। এর রহস্যটা যদি দর্শকদের বলতেন। না, এখানে রহস্য না। আমি মনে করি একটা নির্বাচনটা কি, নির্বাচন হলো আমাদের ক্ষেত্রে 134টা কাউন্সিলর। ওই 134টা কাউন্সিলর বিবেচনা করে মনে করে যে কারা আগামী 4 বছর একটা ভালো প্রতিশ্রুতি দিতে পারবে আর প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে পারবে। আর এই কাউন্সিলরগুলো কারা, এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এখানে আমাদের সংসদ সদস্য মহোদয়রা ছিলেন, সাবেক মন্ত্রীরা ছিলেন, ব্যবসায়িক কিছু পরিচিতি নেতারা ছিলেন, এখনের সমাজে কিছু উৎসাহী লোকজন ছিলেন, বিভিন্ন ডিএফ এর প্রেসিডেন্ট ছিলেন, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। তারা কারা? তারা কিন্তু যে ব্যক্তি তাদের নিজস্ব প্রতিষ্ঠানের বা ফ্যামিলি অর্থ নিয়ে ফুটবলের পিছে খরচ করে বা একটা অবদান রাখে। তো এখানে কোনো কাউন্সিলর বৃন্দ কিন্তু ওরে ফেলে দেওয়ার মতো মানুষ না বা ওভারলুক করার মতো ওদের পরিচিতি না। তাই মনে করি যে এরকম 134টা কাউন্সিলর বিবেচনা করছে যে অতীতে আমার কন্ট্রিবিউশন কী ছিল বা আমার সহযোগিতা কী ছিল বাফুফের প্রতি বা ফুটবল ইন জেনারেল করতে। তো এইভাবে আপনি দেখেন যে প্রথম 4 বছর কি হয়েছিল, আমি প্লেয়ার ছিলাম, তারপরে ফেনী সকারের মতো একটা দলকে পেশাদার লিগে এনে 2007 থেকে এখনো কিন্তু রেখে দিয়েছি, আমরা রেলিগেশন খাই নাই। আপনি একটা ফাইনালও খেলেছেন আপনার দল। আবার ওইটার ভিতরে আমরা লিগে চতুর্থ হয়েছিলাম, ফেডারেশন কাপে সেমিফাইনাল খেলেছিলাম, আর ইন্ডিপেন্ডেন্স কাপে ফাইনাল খেলেছিলাম, সেটা মোহামেডানের বিরুদ্ধে টাই ব্রেকার্স আমরা হেরে গেছি। তো এই অর্গানাইজেশন ক্যাবিনেট দেখে প্রথম 4 বছর হয়তো আমাকে একটা দায়িত্ব দিয়েছে আমাদের কাউন্সিলর বৃন্দরা। দ্বিতীয় 4 বছরের জন্য ওনারা হয়তো গত 4 বছর বিবেচনা করছে, যেখানে বাংলাদেশ দল আপনি যদি দেখেন ফিফার র্যাঙ্কিংয়ে অনেকটা বেস্ট ইয়েতে চলে আসে 164-এ। বাংলাদেশে আমাদের 2টা আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল, একটা ছিল বঙ্গবন্ধু গোল্ড কাপ 2বার, একটা ছিল শেখ কামাল গোল্ড কাপ চিটাগংয়ে 1বার। এগুলার অনেক অবদান অন্যরা রেখেছে, কিন্তু উৎসাহ দেওয়া, সহযোগিতা করা, এখানে আমি মনে করি ফেডারেশনের একটা ভূমিকা ছিল। সাধারণ কাউন্সিলররা মনে করেছিলেন ওই ভূমিকার একটা অংশ আমারও ছিল, যে কারণে আপনাকে আবার নির্বাচিত করেছে, যে কারণে এবার আমি মনে করি দায়িত্ব দিয়েছেন আবার। বাংলাদেশ সুপার লিগ বিএসএল এই ফরম্যাট নিয়ে আপনি মাঠে আসছেন, কিন্তু এটি এখনো মাঠে করেনি। নির্বাচনে 2টি পক্ষ ছিল, তারপরেও আপনি একটি সাহসী ভূমিকা নিলেন সম্মিলিত পরিষদের সমন্বয়ক হিসাবে। এতটা কনফিডেন্স মানে কিভাবে পেলেন যে সালাউদ্দিন ভাই জিতবেই? এবং যারা আপনাদের প্রতিপক্ষ ছিল তারা তো অনেক ধরনের কথাবার্তা বলে আপনাদের ঘায়েল করার চেষ্টা করেছে, স্বাভাবিক। আপনারা অনেক চুপচাপ ছিলেন। এই মেকানিজমগুলো যদি একটু বলেন। নির্বাচনে তো কৌশল থাকবেই, উভয় পক্ষেরই কৌশল থাকে, বাট আমার বিষয়টা ছিল যে আমাদের এই সম্মিলিত পরিষদের আমি প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। এই কারণে আমরা দেখেছি যে গত 4 বছরের ফুটবলের 4 বছর এবং তার পিছনে 4 বছরের ফুটবলের যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে এবং যে ডেভেলপমেন্টের যে ধারাটা আরম্ভ হয়েছে, এই ধারাটাকে যদি বজায় না রাখা যায় এবং এটাকে যদি আরও গতিশীল না করা যায়, তাহলে বাংলাদেশের ফুটবল কিন্তু ডেভেলপমেন্ট হবে না। তো ওই কনসেপ্টকে সামনে রেখেই কিন্তু আমি প্রধান সমন্বয়কের আমি দায়িত্ব নিয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা এখানে যে মেকানিজম যে যাই করুক, এখানে যে তাবিদ ভাই যে জিনিসটা বলে গেছেন, হু আর দ্য ভোটার্স, এটা কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে। এই যে 134 জন ভোটার কিন্তু সমাজের সবাই নামি দামি লোক। এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, এখানে অনেক বড় বিগ স্কেলের ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, এখানে আছেন আমাদের বিভিন্ন ডিএফের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আছেন, যারা সমাজের কিন্তু একটা লেভেল মেনটেন করেন। তারপর যিনি এখানে ঢাকাতে যে সমস্ত ক্লাব ওনাররা আছেন, সবাই কিন্তু এরা কিন্তু কোনো মেকানিজমে কিন্তু বিশ্বাসী না, এদেরকে কোনো মেকানিজমে ফেলা যাবে না। ইভেন এদেরকে কিন্তু ওনারা যারা আছেন ওনাদের কিন্তু পয়সা দিয়ে কেনা যাবে না। ওনারা যে জিনিসটা যে জিনিসটা আমরা সামনে নিয়ে এসেছি, যে গত 4 বছর থেকে গত 8 বছর যে সমস্ত কাজগুলো হয়েছে, সেখানে যে কাজগুলো শেষ হয়নি, সেই কাজগুলো আগামী 4 বছর নেক্সট 4 বছরে আমাদেরকে শেষ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম নতুন কিছু জিনিস আমাদের এই ইশতেহারে
আমাদের সকলের সাথে আলোচনা করে এই ইশতেহারটা রেডি করা হয়েছিল এবং ইশতেহারে নতুন কিছু জিনিস ইনসার্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনার বাংলাদেশের ফুটবলটাকে ঢাকা কেন্দ্রিক না করে বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে এবং ডিস্ট্রিক্ট ফুটবলের কিন্তু একটা ব্যাপক ডেভেলপমেন্ট করতে হবে। কারণ আমাদের আসলে পাইপলাইনে আমাদের প্লেয়ার তৈরি করার কোনো মেকানিজম কিন্তু নাই এবং এটা আমরা কিন্তু ডিস্ট্রিক্ট ফুটবলের উপরে কিন্তু ব্যাপক জোর দিয়েছি। আপনি যদি ইশতেহারটা দেখেন, তার একটা মেজর পোর্শন আছে ডিস্ট্রিক্ট ফুটবলে কী কী জিনিসগুলো করা যেতে পারে। আমরা একটু আপনাদের বাফু ভাই প্রেসিডেন্টের একটু বক্তব্য দেখব। নির্বাচন পরবর্তীতে উনি প্রথম যেদিন চেয়ারে বসেছিলেন কি বলেছেন একটু দেখে আসি, তারপর আবার আলোচনায় যাব একটু। আমরা একটা স্টেজে চলে আসছি, এখন ফাইনাল স্টেজে। এই নেক্সট 4 years is very important for Bangladesh Football Federation and Bangladesh football itself, but they are not that special যে ক্লাবকে আবার ফেলে দিব। It has to be a combination of district and the clubs, otherwise football will not rise. ফুটবলটার রিয়েল সাকসেস আসবে হলো ক্লাবস ডেভেলপমেন্ট, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ন্যাশনাল টিম। বলি আগেরবার কমিটিগুলো করেছি, আমি চেয়ারম্যান সিলেক্ট করে দিয়ে চেয়ারম্যানকে বলেছি কমিটি বানিয়ে নিতে, ঠিক আছে। দিস টাইম আই উইল মেক দ্য কমিটি চেয়ারম্যান অ্যান্ড আই উইল অলসো মেক দ্য কমিটি বিকজ আই উইল টেক ফুল রেসপন্সিবিলিটি। এবং এইবার যদি কমিটি, ইফ এনি কমিটি ফেলস, দে উইল বি রিপ্লেসড। আমি দেখতে চাই যেন এশিয়ার যেরকম এবার শেখ জামাল ক্লাব সেকেন্ড ফেজে খেলেছে, আমি দেখতে চাই যে এই আমরা ওই টপ এশিয়া কাপটা খেলি। 1 নম্বর। 2 নম্বর হলো এ সলিড বেসড অর্গানাইজেশন, যেখান থেকে নেক্সট যে আসবে সে যেন কষ্ট খুব একটা বেশি না করতে হয়, আমাদের প্রোগ্রামটাকে ফলো করলেই দে ক্যান ডেভেলপ। ইট ইজ নো মোর দেয়ার উইল বি এনি রিল্যাক্সেশন। দিস টার্ম আই ওয়ান্ট টু ডু মাই ফাইনাল ওয়ার্ক, আই ওয়ান্ট টু পারফর্ম টু দ্য লেভেল যে কোনোদিনও কোনো লোক কোনো রকম জাস্ট আন্দাজি কথা যেন বলতে না পারে। দ্যাট উইল বি দি ফাইনাল স্টেজ। আমাদের ক্লাব স্ট্রাকচার হলো উইকেস্ট ক্লাব স্ট্রাকচার। এইটাই অর্গানাইজ করতে এবার চেষ্টা করব এবং ফিফার এই মডেলটা নিয়ে আমি আমারও ক্লাবগুলোর সাথে এবার বসবো, বসে আই উইল ট্রাই টু ইমপ্লিমেন্ট সাম অফ দেম। ক্লাবগুলো কেউ করবে কেউ করবে না, বাট প্রসেস একটা স্টার্ট হলে ইভেনচুয়ালি এটা হবে। আপনারা ইলেকশন আগে সব আমাকে ব্লেম করেন, উনি একাডেমি ঠিক চালাচ্ছেন। আজকে কিন্তু আপনি আমাকে বলতেছেন যে ক্লাবগুলো একাডেমি করে। দিস নট মাই জব। আজকে ইলেকশনের পরে আপনি বলতেছেন যে এটা তার জব। সো প্লিজ এডুকেট দ্য হোল নেশন, এডুকেট মি অলসো। কার জব কোনটা আমি জানি না, আমার কি ক্যারিজমা আছে না আছে, দ্যাট আই ডোন্ট নো। ওয়ান থিং আই নো, আই ওয়ার্ক ভেরি হার্ড, আই উইল ওয়ার্ক হার্ড। আমি চেষ্টা করব আপনাদেরকে যতখানি স্যাটিসফাই করে দিতে পারি, বিকজ ফুটবলটা ডেভেলপড হলে আমার থেকে বিগার স্যাটিসফ্যাকশন কেউ পাবে না। যারা আমার সাথে নির্বাচন করে আসছে, যারা পাশ করে আসছে এবং যারা ধরুন 2-1 পাশ করেও নেই, আমি মনে করি এরা সবাই কাজ করতে আসছে এবং আমাকে 100% কাজ করতে আসছে এবং 100% আমাকে সাপোর্ট দিবে। বিগত দিনে সালাউদ্দিন ভাই আর এই বক্তব্যের সাথে একটু চেঞ্জ আছে, কিন্তু এবার অনেক সিরিয়াস। এবং সালাউদ্দিন ভাইয়ের স্নেহভাজন তাবিদ আওয়াল, তার কাছে কতটা চ্যালেঞ্জ এবারের যে দায়িত্ব পাবেন? না, উনি যে কথাটা একটা বলছে, উনি এটা খুব ইম্পর্টেন্ট কথা যে উনি দায়িত্ব নিচ্ছে এখন। এটা সত্য কথা, গত 4 বছরে উনি কিন্তু অনেকের উপরে ভরসা করেছিলেন ভালোভাবে, কিন্তু অন্যদের ফেইলিয়ার সামহাও সবাইকে মানে ধামাচাপা দিয়ে ওনাকে চিহ্নিত করে ওনাকে দোষারোপ করা হয়েছে। ভালো বা গুণের কাজ বা ভালো মানের কাজগুলো একটা ওনার ব্যাপারে কিন্তু কথা বলা হয় নাই, কিন্তু যত রকমের অন্যদের ফেলিয়ারগুলো ছিল অ্যাজ প্রেসিডেন্ট অর অ্যাজ কাজী সালাউদ্দিন পুরাটা ওনার উপরে চলে আসছে, যেটা অত্যন্ত দুঃখজনক কথা। বিকজ ফুটবলটা যেটা উনি বললেন, অনেক স্টেক হোল্ডারের কাজ এখানে। ক্লাবদের ব্যাপার আছে, ডিএফএ দের ব্যাপার আছে, সরকারি প্রতিষ্ঠানের ব্যাপার আছে, ফিফা, এএফসি, বিএফএফ সাব কমিটি, কিন্তু ঘুরে 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 কাজী সালাউদ্দিন ব্যর্থ হয়ে গেছে। তো এই জায়গাটাতে আমাদের এখন লক্ষ্যমাত্রা থাকবে, ঠিক আছে যদি দোষ নিতেই হয়, ফেলিয়ার হইলেও কাজী সালাউদ্দিন, আর ভালো কিছু হইলে সফল হইলে কাজী সালাউদ্দিন, মাঝামাঝি আমরা কিছু দেখতে চাই না। এটা হলো ওনার অ্যাটিটিউডটা, যেটা আপনি বুঝতেছেন। আর দ্বিতীয় হলো যে এরকম একটা প্রগতিশীল আর এগ্রেসিভ অ্যাটিটিউড না থাকে, তাহলে ফুটবলকে আমরা এগিয়ে নিতে পারবো। ওকে, কাজী সালাউদ্দিনের মতো একটা প্রেসিডেন্ট আমি নিজের চোখে দেখছি, যখন উনি এএফসিতে বা ফিফাতে যখন যায়, উনি কিন্তু বাংলাদেশের পক্ষে গড়ভাবে নেগোশিয়েট করে।
বল দরকার, টার্ফ দরকার। আপনি জানেন আমরা 2টা টার্ফ পেয়ে গেছি, বালুর মাঠে একটা ছিল, কমলাপুর স্টেডিয়ামে একটা হয়েছে, এরকম আরও 4টা উনি আনার ব্যবস্থা করতেছেন। এগুলা কিন্তু ওইসব লেভেলে নেগোশিয়েট করে আনতে হয়। অবভিয়াস। এটার জন্য ওনার ভূমিকার অত্যন্ত জরুরি, আর এই অ্যাটিটিউডটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই সময়ের জন্য। তবে ভাই এবারের ওনার বাফুফে বসের যেই অ্যাটিটিউড দেখলাম, তাতে করে কি লিগ ঢাকা থাকবে নাকি হোম অ্যান্ড অ্যাওয়েতে বোথ পার্টে হবে এবার? এটা তো এই নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল যে ফুটবলকে ঢাকা কেন্দ্রিক না করে ঢাকার বাইরে বের করে দিতে হবে। তো এই ব্যাপারে আমার মনে হয় যে তাবিদ ভাই এখানে আছেন, ওনারা নিশ্চয়ই আলোচনা করতেছেন যে লিগটা ইমিডিয়েটলি, অন্তত এই বছরই লিগ যাতে ঢাকাতে না হয়, ঢাকার বাইরে নিয়ে যাওয়া উচিত। এবং ঢাকার বাইরে নিয়ে গেলেই কিন্তু আমাদের কিন্তু সফলতা শুরু হয়ে যাবে। তো এই ব্যাপারে যদি আমরা ক্লাব থেকে যে সহযোগিতা করা দরকার, ডেফিনেটলি আমরা উইল গিভ দ্য ফুল সাপোর্ট যে লিগ যাতে ঢাকাতে না হয়, লিগ ঢাকার বাইরে বের করে দেওয়া উচিত। ইটস এ ভেরি সিম্পল কনসেপ্ট। যেমন আপনি 10টা ভেন্যু ঠিক করে ফেলেন, 10টা ভেন্যু ঠিক করে 10টা ক্লাব, এটা লটারির মাধ্যমে হতো বা যে কোনো একটা প্রসেস করে এক একটা ক্লাব এক একটা হোম ভেন্যু ঠিক করে ফেলুক, করার পরে তারপর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলাগুলো হবে। এখানে একটা ডিফিকাল্টিজ আছে, ছোট ফিনান্সিয়াল ডিফিকাল্টি, যে হ্যাঁ ঢাকার ক্লাব যেগুলো আছে সেগুলো তাদেরকে এই মনে করেন যে যদি আনা নেওয়া, হ্যাঁ যদি ঢাকার একটা ক্লাবের ভেন্যু যদি রাজশাহীতে হয়, তাহলে সেক্ষেত্রে তার রাজশাহীতে যাওয়া, রাজশাহীতে থাকা, তার যে খরচটা আছে, এখানে একটা খরচ আছে। ডেফিনেটলি এটা যদি এই ধরনের কোনো কনসেপ্ট বিএফএফ নেয় যে না লিগ বাইরে চলে যাবে, তা সেক্ষেত্রে যে কস্টিংয়ের যে বিষয়টা আছে, ডেফিনেটলি বিএফএফ এটা লুক আফটার করবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে খেলোয়াড়রা, ফুটবলাররা ক্রিকেটে যেরকম চুক্তিভিত্তিক থাকে জাতীয় দলে, আপনারা এইবারে কিছু চিন্তা ভাবনা করছেন এইসব কিছু? মানে ক্রিকেটে যেরকম মান্থলি তার একটা স্যালারি পায়। হ্যাঁ, এখানে জিনিসটা হয়ে গেছে যে এখানে খেলা দুটা ভিন্ন, খেলাদের গভর্নিং বডিও ভিন্ন। একটা খেলাতে আইসিসি গভর্ন করে মাত্র 10টা দেশ নিয়ে, আরেকটা খেলাতে ফিফা গভর্ন করে 209টা দেশ নিয়ে। তো আমরা যে জায়গায় পড়ে গেছি, এখানে চুক্তিবদ্ধতার কিন্তু ওখানে কোনো জায়গা নেই, কারণ ন্যাশনাল টিম কিন্তু অলওয়েজ রিভলভিং। এখানে বয়স ভিত্তিক ন্যাশনাল টিম আছে, মহিলা পুরুষদের পার্থক্য আছে, এবং অলওয়েজ রিভলভিং। তো এখানে যেটা হলো যে যারা ন্যাশনাল টিমে সিলেকশন পায়, তারা ওই সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই একটা বেতন ভাতা পায়। আর আমরা চাচ্ছি এটাকে আরেকটু বাড়াইতে। কিন্তু চুক্তি করে একটা প্লেয়ারকে রাখা, কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের কিছু ডিসিপ্লিনের কারণে প্লেয়ার সাসপেন্ডও হয়ে গেছে, প্লেয়ার ইনজুরি হয়, প্লেয়ার রিপ্লেসমেন্ট করতে হয়। তো এটা অলমোস্ট ইম্পসিবল একজনকে এটা গ্যারেন্টি দেওয়া যে তুমি ন্যাশনাল টিমে খেলবা, আর তুমি ন্যাশনাল টিমে খেলার জন্য এই সার্ভিসটা তুমি পাবা। এইবারের নির্বাচনে একটা বিষয় এসছে, ফুটবল বাঁচাও কমিটি থেকে সম্মিলিত পরিষদ, যে ফুটবলের তৃণমূল পর্যায়ে যেতে হবে। ফুটবলের তৃণমূল পর্যায়ে যেতে হলে তো আপনাদের অনেক কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। ইটস এ হিউজ টাস্ক। এটা মানে ওভারনাইট কোনো কিছু করা যাবে না। তবে একটা প্লেয়ার আপনি যদি ফুটবল দিয়ে দাঁড়ান, সেটা আজকে মেসি হবে না। না, এটা শুরু করতে হবে, এটা ইমিডিয়েটলি শুরু করতে হবে। এবং ডিএফএ ওনাদের কমিটিগুলো করতেছে, আমি যেটা শুনেছি। এবং এই ডিস্ট্রিক্ট ফুটবলের একটা স্ট্রং কাউকে দায়িত্ব দিতে হবে, সো দ্যাট বা সে তার ফুল এফোর্ট ওখানে দিতে পারে। এবং ইশতেহারে যে জিনিসগুলো বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ফুটবলের ডেভেলপমেন্টগুলোর জন্য কী কাজগুলো করা দরকার, ওখানে তো জাস্ট প্ল্যানিং দেওয়া হয়েছে, ডিটেলস কিন্তু ওখানে নেই। ডিটেলস হচ্ছে যিনি কাজ করবে তখন এটাকে ডিটেলিং করে নিয়ে আসবে, যে ডিস্ট্রিক্ট লেভেলে কী হবে, এখান থেকে উপজেলা লেভেলে কীভাবে যাবে। যেমন কোচিং সেন্টারের কথা বলা হয়েছে, একাডেমি মানে এটা একটা ইটস এ ফরম্যাটের মতো বলা হয়েছে যে একাডেমি, কিন্তু ফুল ফ্লেজ একাডেমি যে করা যাবে এটা কোনো কথা না। কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে কোচিং সেন্টার কিন্তু আমরা করতে পারি। যেমন আমি যদি ধরে নিই বরিশাল একটা ডিস্ট্রিক্ট, বরিশাল থেকে আমরা ওখানে যারা প্লেয়ার আছে ওনাদেরকে বের করে ওনাদেরকে নিয়ে একটা ছোট আমাদের একটা জায়গা করে দিয়ে যে তাকে দায়িত্ব দেওয়া হবে যে ওই ডিস্ট্রিক্টের ফুটবলের যে সমস্ত আমাদের বয়সভিত্তিক ফুটবলার আছে, ছোট ছোট বাচ্চারা আছে, 10 বছর 12 বছর 16-18 বছর, তাদেরকে নিয়ে একটা কন্টিনিউয়াস কোচিং সেন্টারের মতো করে দেওয়া। এখানে কিন্তু খরচ কিন্তু খুব বেশি না। তো এই ধরনের কতগুলো প্ল্যানিং কিন্তু আছে, এইগুলো শুরু করতে হবে। শব্দটার অর্থটা ব্যাপক। হ্যাঁ, এট দ্য সেম টাইম আপনার আরেকটা জিনিস করতে হবে, যেমন যেটা বলছে লিগটাকে কিন্তু সর্বাগ্রে এই লিগটা ঢাকার বাইরে কিন্তু বের করতে হবে। যখনই আপনি ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে লিগটা কিন্তু ছড়িয়ে দিবেন, যেমন আজকে যদি ঢাকা মোহামেডান যদি মনে করেন যে বরিশালে যেয়ে খেলে, আপনার কিন্তু দর্শকের অভাব হবে না। দর্শক উপচে পড়েছিল, উপচে পড়া ভিড় হবে। তো এটা কিন্তু শুরু করতে হবে। এবং এই শুরু করলেই কিন্তু আস্তে আস্তে যেটা বলা হয়েছে যে তৃণমূল পর্যায়ে, এবং এই যে যখন খেলাগুলো শুরু হবে, যে দর্শক সমাগম হবে, এইটা দেখেই কিন্তু ওইখানে যে সমস্ত ফুটবল প্লেয়াররা আছে, এই সমস্ত যারা ফুটবলকে পছন্দ করে, তারা কিন্তু আস্তে আস্তে উজ্জীবিত হয়ে যাবে। এবং গ্র্যাজুয়ালি ফুটবলের কোচিং সেন্টারগুলো কিন্তু আস্তে আস্তে গড়ে উঠতে হবে। এবং ডিস্ট্রিক্টের যে লিগগুলো আছে, সেই লিগগুলোকে কিন্তু পরিপূর্ণভাবে করতে হবে। আমার প্রডিউসার যিনি আছেন পিসিআরে, সে খুব ফুটবল ভক্ত, এবং সে চায় যে আমার এই অনুষ্ঠান সারা বছর ফুটবল নিয়ে হোক।
তো সে আমাকে যেটা টকব্যাকে বললো কানে কানে যে প্ল্যানিং আমরা অনেক কিছু করি, জি। কিন্তু দিন শেষে দেখা যায় এর বাস্তবায়ন এবং সফলতা ঠিক সেভাবে আসে না। যেমন আপনি শোনা যায় যে কোচের বেতন আপনি দেন, বা এরকম অনেক কথা শুনি, অনেক অর্থ দিয়ে কোচ আনা হয়, বাট এগুলির আসলে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাওয়াটা আগামী দিনে সম্ভব কিনা? না, অবশ্যই সম্ভব। যেটা আমি বলেছি যে আমরা যদি আরো 4 বছর আগে কথা বলি, আমরা কিন্তু একটা বিশাল প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, যেটা ছিল আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের ভিশন 2022 কাতারের বিশ্বকাপের জন্য চূড়ান্ত পর্যায়ে খেলা যাওয়া। বা চেষ্টা করা বা যাওয়া। তো ওইটার জন্য প্ল্যানিং কিন্তু রেডি হয়ে গেছে। এখন প্ল্যানিং যেটা আপনি বুঝেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা লং টার্ম প্ল্যান। এটা শুরুতে কিছু মিস্টেকস হবে, কিছু অবকাঠামো তৈরি করতে হবে বা ওভারকাম করতে হবে। তো এগুলা কিন্তু অলরেডি ইন দ্য প্ল্যান চলে আসছে। কিন্তু দিনের শেষে ফুটবলে কি দরকার আপনার? প্রশিক্ষক নাম্বার 1 অ্যান্ড প্লেয়ার নাম্বার 2। এগুলা থাকলে কিন্তু বাকি সব ইজিলি করা যায়। তো ইতিমধ্যে আপনারা দেখেন যে আমরা যখন 10-11 বছরের বাচ্চাদেরকে ডেভেলপ করতে চেষ্টা করলাম, এটা ফলাফলটা কি হলো? ফলাফলটা হলো আন্ডার 16 সাফে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসলাম। তার মানে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট স্টেজে কিন্তু সাকসেস শুরু হয়ে গেছে। এই 16 বছরের টিম যখন 18, 19, 23 ন্যাশনাল টিম খেলা শুরু করবে আগামী 10 বছরে, তখন কিন্তু ফলাফলটা আপনি দেখবেন আমরা পাবো। ইতিমধ্যে আমাদের আন্ডার 14 মহিলা দল রিজিনাল চ্যাম্পিয়ন হয়ে আসছে। সেটা মানে গোলের জোয়ার ছিল ওইখানে। না, বয়সভিত্তিক ফুটবলে কিন্তু বাংলাদেশ কখনোই খারাপ না। না, ওটাই আমি বলতেছি। এখন হলো আমরা আবার এখন এই জায়গাটারও উৎসাহ দিয়ে ওদেরকে ধরে রাখতে হবে। তো উৎসাহ পার্টটা ইতিমধ্যে আমরা মানে গর্বভাবে বলতে পারি, কিছু কিছু প্রতিষ্ঠান লাইক সাইফ পাওয়ারটেক উল্লেখ করে পেলে আমাদের যে স্টুডিওতে আসেন, উনি আন্ডার 14দের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের জন্য একটা ইনসেন্টিভ ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা এরকম ইনসেন্টিভ যদি পেতে থাকি আর ব্যবস্থা করতে থাকি, আর ওই প্লেয়ারদেরকে প্রশিক্ষণের ভিতরে রাখতে পারি পুরা বছর, রাখতে পারলে হবে কি, তাহলে এই প্লেয়াররা যেটা বললেন বয়স ভিত্তিক থেকে ন্যাশনাল টিমে পারফরমেন্স দিতে পারবে। যেটার জন্য আমি একমত আমার সদ্যেও তরফদার রুমিন সাহেবের সাথে, যে ঢাকায় খেলেন বা ঢাকার বাইরে খেলেন, লিগ এবং টুর্নামেন্ট আর অন্য খেলা ডিস্ট্রিক্টে পুরো বছর আমাদের রাখতে হবে। বৃষ্টি সিজনটা অফ রাখতে পারি, কিন্তু এটা করলে এটা করলে খেলাও বাড়বে। এটা করলে প্রেশারের জন্য আপনি এখন দেখেন, বিকজ আমরা ঢাকার বাইরে খেলাটা নিয়ে গেছিলাম, এই কারণে চিটাগং স্টেডিয়াম কিন্তু আপলিফট হয়ে গেছে, এই কারণে যশোর স্টেডিয়ামও কিন্তু আপলিফট হয়ে গেছে। ওকে, এই কারণে এই মুহূর্তে সিলেট, খুলনা, নারায়ণগঞ্জে কাজ চলতেছে। তো যত আমরা খেলাতে চেষ্টা করব, ততই প্রেশার পড়ে কিন্তু স্টেডিয়াম ডেভেলপ হবে। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বললেন যে শেখ কামাল টুর্নামেন্ট, বঙ্গবন্ধু বা যা বললেন, এগুলো কিন্তু ফুটবলের উন্নয়নে সূচক হিসেবে ধরা হয় না। মানে আপনি যদি ফুটবলের উন্নয়নই চান, আপনার যে একটা ভিশন যে থাকবে, ধরেন 2030 সালে বাংলাদেশ এই জায়গাটা পৌঁছাবে, এরকম একটা টোটাল প্ল্যানিং করে রেখে গেলে এর পরবর্তীতে যারা আসবে ওইটাকে ফলো করে যাবে। ফুটবল কিন্তু আপনি আজকে যে কাজটা করছেন এর সফলতা পাবে 10 বছর পর, আজকে কিন্তু না। মানে ওভারনাইট তো কিছু নাই। এই কাজটা আপনারা এই 4 বছরে আপনাদের মতো যারা বিজ্ঞরা আছে তারা করবেন কিনা? অবশ্যই করবে। এখন এগুলো একটা কাজ করতে হলে কিছু লম্বা মেয়াদী, দীর্ঘমেয়াদী এবং কিছু স্বল্প মেয়াদী প্ল্যানিং দরকার। তো প্রথমে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের রেকর্ডটাকে ঠিক করতে। এখন ফিফার যে ফিফার ফর্মুলা হলো যত বেশি আপনি ম্যাচ খেলবেন তত র্যাঙ্কিং বাড়বে, তত কিন্তু র্যাঙ্কিং ইমপ্রুভমেন্ট আসবে। ট্রু ঘটনা। যেই কারণে কিন্তু আপনি দেখেন অন্য স্পোর্টস বাদ দিয়ে বাংলাদেশ কিন্তু প্রথমবার বিশ্বকাপের বাছাই পর্বে সরাসরি খেলছে। এটা কিন্তু র্যাঙ্কিং ইমপ্রুভ না হয় কিন্তু হতো না, বিকজ আমরা এশিয়াতে 25-এর আন্ডারে ছিলাম আর ওয়ার্ল্ডে 164-এ চলে এসেছিলাম। এই কারণে আমরা কিন্তু সরাসরি খেলতে পেরেছি, বাছাই পর্ব যেতে হয় নাই। তো আমরা কিছু শর্ট টার্ম গেমস আমরা দেখতে চাই, সব সময় লং টার্ম অপেক্ষা লাগবে না। তাহলে তো ফুটবলের এই টুর্নামেন্টগুলা, বঙ্গবন্ধু গোল্ড কাপ স্পেশালি আমাদের জাতীয় দলকে ওই হেল্পটা করে দেয়। আর শেখ কামাল টুর্নামেন্ট, শেখ কামাল টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, কারণ পৃথিবীতে জাতীয় দলের পাশাপাশি আরেকটা ভাবে কিন্তু পরিচিতি আনা যায়, আর সফলতা আনা যায়, সেটা হলো ক্লাব টুর্নামেন্ট দিয়ে। তো আমাদের শেখ কামাল টুর্নামেন্ট মূলত কিন্তু ক্লাবদের টুর্নামেন্ট ছিল, জাতীয় দল টুর্নামেন্ট ছিল না। তো এটাও কিন্তু যখন বিদেশে কেউ খেলে ওটা বাংলাদেশ হিসাবে পরিচিত। না, উনি যেটা ফ্র্যাঞ্চাইজি যেটা নিয়ে আসছে বাংলাদেশে প্রথম, ভারতের সুপার লিগের মতন, এটা কতটা সফল হবে? এইটা তো সফলতার জন্য আমরা কাজ করে যাচ্ছি, বাট এটার সাথে সাথে আমাদের যে লিগ যেটা আছে, লিগটাকে কিন্তু একটা ভালো জায়গায় নিতে হবে। কারণ
বিএসএলটা হচ্ছে এটা একটা মানে বাংলাদেশ সুপার Corporate লিগ হচ্ছে এটা একটা কর্পোরেটরা এখানে ইনভলভ হয়, এখানে ফুটবলের দর্শক মাঠে আনা যাবে, বাট মূল জিনিস কোনটা? মূল জিনিসটা ফুটবলের ডেভেলপমেন্ট এবং ক্লাবের, কিন্তু লিগটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু। তো যে লিগ যেটা আছে সেই লিগটাকে যদি আরও একটু ডেভেলপ করা যায়, কারণ এখানে আসলে অনেক টাকা পয়সার ইস্যু আছে, ফিনান্সিয়াল অনেকগুলো ইস্যু আছে, যদি এই ইস্যুগুলোকে যদি সলভ করে লিগটাকে যদি একটা ভালো জায়গায় নিয়ে আসা যায়, অটোমেটিক্যালি বাংলাদেশ সুপার লিগও কিন্তু এটার সাথে সাথে কিন্তু আগাবে, এবং বাংলাদেশ সুপার লিগ যখন আগাবে এটা একটা ডিফারেন্ট মডেলে যাবে। তো মানে দর্শক মাঠে আসবে, দর্শক মাঠে আসার দর্শককে যত বেশি আমরা মাঠে আনতে পারবো তত বেশি কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট কিন্তু হবে। কারণ ওই এলাকার মধ্যে যখন আমি যদি ধরে নেই যে যশোরের একটা কথা, যশোরের স্টেডিয়ামে যখন ডিফারেন্ট আপনার ক্লাব নিয়ে যখন খেলা হবে, তুমি লিগের খেলা বলেন অথবা যে কোনো খেলা যখন হয়, এখানে যদি দর্শক যদি পুরো মাঠে যদি প্যাকড আপ থাকে, এইটার যে ইম্প্যাক্ট কিন্তু আমাদের ওই ডিস্ট্রিক্টের আশেপাশে যে সমস্ত উপজেলার লেভেল যেগুলো আছে বাচ্চাদের উপরে প্রভাব পড়ে। হ্যাঁ, প্রভাব পড়ে। আচ্ছা, তাবিদ ভাই, মোহামেডান এবং আবাহনী এই দুই দর্শকের ভিতরে আবারও কি আপনার গ্যালারিতে ঝগড়া লাগানোর মতো ব্যবস্থা করতে পারবেন? মানে সেই পরিবেশটা যদি আনতে পারবেন। সেই পরিবেশ অবশ্যই আনা যাবে। তবে এখানে দুটো জিনিস আমি বলি, যে প্রথম কথা হলো যে মোহামেডান আবাহনী ঐতিহাসিক দল বটে, বাট এখন কিন্তু আরো নতুন দল চলে এসেছে এই এখন জায়গায়। তারা তো ওনাদের জন্য ওই অবস্থানটা কিন্তু এত সহজ না। দ্বিতীয় হলো মোহামেডান আবাহনী কারা? ওরা কিন্তু 11টা প্লেয়ারের একটা দল। ওই সময় 11টা প্লেয়ার যখন আমরা নামে চিনতাম, এখনো মুখস্থ করে চলি, ওই কিছু প্লেয়ার কিন্তু আসতে হবে ওই দলগুলোতে, আদারওয়াইজ কিন্তু প্লেয়ারদেরও গ্ল্যামার ফেস ওই গ্ল্যামার না থাকলে কিন্তু ফ্যানরা কি চায়, ফ্যান তো ক্লাবের সাপোর্টার করবে, বাট ফ্যানরা কিন্তু কিছু কিছু লেজেন্ডারি হিরো প্লেয়ার দেখতে চায়। ওকে, ফ্যান বেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওই জায়গা থেকে আসার জন্য। বাট সেটা ছাড়াও আমি এখনো বলতে পারি যে যদি চিটাগং বনাম আবাহনী বনাম মোহামেডানের প্রীতি ম্যাচ খেলা হয় ঢাকার বাইরে, ওই স্টেডিয়াম ডেফিনেটলি 80% যে বেশি ফুল থাকবে ঢাকার বাইরে। ঢাকাতে যা স্টেডিয়াম হয়ে গেছে আপনি জানেন, ওইখানে জাম জটের জন্য অনেকে যেতে পারে না। ঢাকাতে খেলার পরিবেশটা এখন ওই জায়গাটা ওই পরিবেশ ওরকম নাই। আর দ্বিতীয় কথা, অনেক খেলা এখন টিভিতে দেখা যাচ্ছে। তো দর্শকরা এখন খালি বাংলাদেশের বাইরেও কিন্তু প্রচুর খেলা দেখে বাংলাদেশের, এই ক্লাব কাপগুলা বা বঙ্গবন্ধু কাপগুলা এই টিভিতে, যেটা বিটিভি ওয়ার্ল্ডও আমাদেরকে ওনাদের রেটিংস জানিয়েছে। তাই আমি মনে করি যে প্রীতি ম্যাচগুলো যদি করা হয়, আবাহনী মোহামেডান এখনও দর্শক সমর্থক গোষ্ঠীদের আছে যারা ঢাকার বাইরে কিন্তু হাউসফুল করে দিবে। আচ্ছা, আমার হাতে সময় কম, আপনাদের দুজনের কাছে খুব অল্প সময় যাব, দুজন বলবেন দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশের ক্লাব বাঁচলেই ফুটবলটা নতুন করে জেগে উঠবে, এই থটটা আপনারা বিশ্বাস করেন কিনা? ক্লাবকে গুরুত্ব দিলেই ফুটবলের জাগরণটা আরও হবে। এখানে শুধু আমার কনসেপ্ট আমি বলি, আমার যে আইডিয়া, শুধুমাত্র ক্লাব ভিত্তিক না, এখানে ক্লাবকে তো আপনাকে শক্তিশালী করতেই হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিস্ট্রিক্টের ফুটবলকে কিন্তু ডেভেলপ, বাংলাদেশের যে জেলা বিভিন্ন জেলার যে ফুটবলগুলো হচ্ছে, এই ফুটবলের কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। শুধু ক্লাব ডেভেলপমেন্ট করলে যে আপনার সব কিছু চলে আসবে তা কিন্তু না, কারণ ক্লাবে যে প্লেয়াররা খেলবে সেই প্লেয়াররা আসবে কোথা থেকে? তো ঢাকা থেকে তো জেনারেট কয়টা প্লেয়ার হয়? প্লেয়ার জেনারেট হবে হচ্ছে ঢাকার বাইরে থেকে, ক্লাবের একাডেমি থেকে। ওইটা কিন্তু আগে করতে হবে, এবং ডিস্ট্রিক্ট ফুটবলের ডেভেলপমেন্ট আগে না করলে কিন্তু ক্লাব ডেভেলপমেন্ট হতে পারবে না। তো দুইটার সাথে দুইটা একটা ইন্টার রিলেটেড, বাট আমাদের সবার আগে ডিস্ট্রিক্ট ফুটবলের ব্যাপক সংস্কার করতে হবে এবং ব্যাপক জোর দিতে হবে, এটা হচ্ছে আমার অপিনিয়ন। এবার আমার স্বতন্ত্র ইশতেহারে আমি বলে দিয়েছিলাম, একটা ইশতেহার ছিল আমার, যে ক্লাবগুলোকে ডেভেলপ করতে হবে, অ্যান্ড খালি ঢাকার ক্লাব না, বাট ঢাকার বাইরে ডিস্ট্রিক্টের আন্ডারে যে ক্লাবগুলি আছে সেই ক্লাবগুলোকে আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করে ডেভেলপ করে আনতে হবে। কারণ এর আগে আমরা দেখেছিলাম ক্লাব কাপ ফুটবল যেটা ছিল, যে মাধ্যমে ফেনী সকার কিন্তু এসেছে, ওখানে বিয়ানীবাজার ছিল, নারায়ণগঞ্জ শুক্তারা ছিল, খুলনা আবাহনী ছিল এক সময়, এই নামগুলো তো ছিল অবশ্যই, বাট আমরা আরও আমরা চাই প্রত্যেকটা জেলার পাশাপাশি মিনিমাম একটা ক্লাবের নামও যেন পুরা বাংলাদেশ জানে। তাবিদ আওয়াল এবং তরফদার মোহাম্মদ রুহুল আমিন, আপনাদের দুজনকে ধন্যবাদ। ফুটবল নিয়ে অনেক কথা বললেন। প্রিয় দর্শক, আমরা আশা করব এই দুই কর্মকর্তারা যা বলেছেন তার প্রতিশ্রুতি যেন বাফুফে কর্মকর্তা এবং বাফুফের নতুন বস কাজী সালাউদ্দিন রাখেন, ফুটবলের যেন জাগরণ আবার ফিরে আসে, সেই প্রত্যাশা শেষ করলাম আজকের মতো গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। এবং আজকের যে অতিথি ফুটবল নিয়ে আলোচনা করলো, তাদের এই অনুষ্ঠানটি যদি আপনারা ভিডিও সহ দেখতে চান, তবে আপনারা ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আজ এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা।